আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত রসায়নে ভালো করার জন্য একটি পথ প্রদর্শক বা একটি দিক নির্দেশনামূলক বই হিসেবে কাজ করবে। তো এই বইয়ের মধ্যে মূলত আমাদের কেমিস্ট্রিতে ভালো করার জন্য একজন শিক্ষার্থী যা যা দরকার সকল কিছুই আমরা এই বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সিকিউ দিচ্ছি 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এবং প্রত্যেকটা সিকিউর কিন্তু ভিডিও করা আছে, প্রত্যেকটা সিকিউর সাথে কিউআর কোড বসানো আছে। এমসিকিউ আমরা টাইপ ভিত্তিক দিচ্ছি, গতানুগতিক এমসিকিউ দিচ্ছি না। তোমরা দেখবা যে বাজারের অন্যান্য বইগুলোতে শুধু এমসিকিউ দেওয়া, কিন্তু এক এক রকমের এমসিকিউ এক এক জায়গায় দেওয়া আছে, কিন্তু আমরা ওরকমটা না করে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ করতেছি, প্রত্যেকটা টাইপের সাথে আবার আমরা ভিডিও করে দিচ্ছি আর কি। 3 নম্বরে আর 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 যে কথা বলবো এমসিকিউ সম্পর্কে, যে 500 এমসিকিউ দেওয়া আছে সাজেশন ভিত্তিক, অর্থাৎ আমরা বইয়ের এমসিকিউ আমরা দিয়েছি, বাট এর মধ্যে 500 তোমাদেরকে দিচ্ছি সাজেশন ভিত্তিক 3 স্টার এবং 2 স্টার। এই 500 এমসিকিউ যে পড়বে তার এই বইয়ের এমসিকিউ সম্পর্কে ওভারঅল একটা ভালো একটা ধারণা চলে আসবে। এছাড়াও আমরা কিন্তু তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তোমাদেরকে ক খ মার্ক করে করে যেগুলো বোর্ডে আসে, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এরকম মার্ক করে দিচ্ছি। তো আমি বলতে পারি যে আসলে বইটা খুব গুছানো গাছানো পূর্ণাঙ্গ একটি প্যাকেজ উইথ তোমার কিউআর কোড, যেখানে তোমার যখনই সমস্যা হবে বইটা পড়তে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই তুমি সেখান থেকে ভিডিও চলে আসবে, শিক্ষক এসে তোমাকে ওই পার্টটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো চলো আমরা এই পর্যায়ে একটা বোর্ড প্রশ্ন সমাধান করি। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 এসেছিল প্রশ্নটি। দেখি আসলে প্রশ্নটিতে কি বলেছে। তো 4টা ডিজিট চারটা না 3টা এ বি সি, 3টা মৌল এবং পাশে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 23, 24, 29। তাহলে মানে আমরা বুঝতে পারতেছি এ হচ্ছে কি ভ্যানেডিয়াম, আর বি হচ্ছে কি ক্রোমিয়াম, আর সি হচ্ছে কপার। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম হচ্ছে 23, ক্রোমিয়াম হচ্ছে 24, আর কপার হচ্ছে 29। তো চলো এবার নেক্সট প্রশ্ন, মোল কাকে বলে? আচ্ছা, মোলের সংজ্ঞা তোমরা ফিক্সড না করে অনেকভাবেই মোলের সংজ্ঞা দিতে পারো। দেখি আমাদের আসলে এখানে কি দেওয়া আছে, যে কোনো রাসায়নিক পদার্থে যেই পরিমাণে, এখানে কিন্তু খেয়াল করো এখানে আমরা পরিমাণটাকে আমরা ফ্রি করে দিয়েছি, যেই পরিমাণে আমরা ফিক্স করেছি কি, আমরা ফিক্স করেছি অ্যাভোগাড্রোর সংখ্যা, যে যেই পরিমাণে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 10⁻23 এতটি অণু পরমাণু বা আয়ন থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা মোল বলবো। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পরিমাণটাকে ফিক্স করি নাই, আমরা সংখ্যাটাকে ফিক্স করেছি, অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে আমরা ফিক্স করেছি। সেই অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে কিন্তু আমরা আমাদের বাকি ডিসিশনগুলো নিয়েছি। তো এটা একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা এখানে দেওয়া আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাট এটাই যে সংজ্ঞা হতে হবে এমনটা না, তোমরা চাইলে এখানে এটাকে চেঞ্জ করেও দিতে পারো। কিভাবে? কোনো পদার্থের এসটিপিতে 22.4 লিটার আয়তনে যেই পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের কি বলে? মোল বলে। এটাও হবে হ্যাঁ 22.4 লিটার আমি যতটুকু পদার্থ পাবো সেটাও মোল হতে পারে। আবার কোনো পদার্থের আণবিক ভরের পরিমাণকেও মোল বলা যায়। আণবিক ভর অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এর আণবিক ভর কত? 58.5। তাহলে 58.5 গ্রাম সোডিয়ামকে আমি কত মোল বলবো? 1 মোল বলবো। সো এটা অনেকভাবেই দেওয়া যেতে পারে, তোমার যেভাবে বুঝতে সুবিধা হয়, যেভাবে সংজ্ঞা দিতে বা লিখতে সুবিধা হয় তুমি ওইটাই পরীক্ষা হলে অ্যান্সার করে দিবা। এখানে জাস্ট এইটাই যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন আমরা ফলো করলাম, বাট এর বাহিরেও অ্যান্সার আছে, সেগুলোও চাইলে তোমরা দিতে পারো। ওকে, ক নাম্বার প্রশ্ন চলে গেল। খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বলতেছে M/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বুঝো? আচ্ছা, তো আমরা এখন খ নাম্বারের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। দেখো, নর্মাল যদি বলতো এম দ্রবণ বলতে কি বোঝো? এম মানে কি? সামনে কিছু আছে, সামনে কিছু নেই, মানে বোঝার তো এখানে যে 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ, 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ। বাট এখানে আমাকে বলতেছে M/2, কি বলতেছে? M/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ। তাহলে M/2 মানে কি? হাফ। এই যে দেখো M/2 তার মানে কি? হাফ এম, হাফ এম। তাহলে হাফ এম মানে কত? 0.5 মোলার। ঠিক আছে, তো এখানে জিনিসটা দাঁড়ালো M/2 বলতে কি বোঝাচ্ছে? 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। আচ্ছা, তো এখানে অ্যান্সারটাকে তুমি দুইভাবে ব্যাখ্যা করতে পারো, নাম্বার 1, যদি আমি 1 লিটার পানি বা 1 লিটার কোনো পদার্থের মধ্যে 0.5 মোল দ্রবণ নেই, খেয়াল করো 0.5 মোল সোডিয়াম কার্বনেট নেই,
এখন 0.5 মোল সোডিয়াম কার্বনেট মানে কত বলতো? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, মানে 1 মোল ইজ ইকুয়ালস টু 106। তাহলে 1 মোলের অর্ধেক যদি আমরা করি তাহলে কত পাচ্ছি? 0.5 মোল। আবার 106 এর অর্ধেক করলে কত আসতেছে? 53 গ্রাম। তাহলে 0.5 মোল বা 53 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা ফার্স্ট অফ অল এইভাবে ব্যাখ্যা করতে পারি যে 0.5 মোল সোডিয়াম কার্বনেট বলতে বোঝানো হয় যদি আমরা 1 লিটার পদার্থের মধ্যে বা 1 লিটার পাত্রের কোনো একটা তরল পদার্থের মধ্যে যদি আমরা 53 গ্রাম সোডিয়াম কার্বনেট অ্যাড করি, তাহলে যেই দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণটাকে আমরা কি বলবো? সেই দ্রবণটাকে বলবো আমরা 0.5 মোলার দ্রবণ। সেই দ্রবণটাকে বলবো আমরা কি? 0.5 মোলার দ্রবণ। আবার কেউ যদি চাও এটাকে একটু ঘোরায় লিখবা যে তুমি মোল সংখ্যাকে চেঞ্জ করবা, লিটারকে চেঞ্জ করে তুমি 0.5 বানাবা, তাতেও কিন্তু তোমার অ্যান্সারটি হবে। তবে এইখানে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেল ফলো করলাম, যেহেতু আমরা মোলের সংজ্ঞা 1 লিটারকে দেই যে প্রতি লিটার দ্রবণে যতটুকু দ্রবীত আছে, সো প্রতি লিটারকে যেহেতু ফিক্স করে ফেলি, তো সেই হিসেবে আমাদের 1 লিটার ফিক্সড, যেহেতু 0.5 মোল আসছে, সো আমার দ্রবও হবে 0.5 মোল, দ্যাট মিনস 53 গ্রাম। তাহলে ফাইনালি কি বলা যায় যে 1 লিটার পদার্থের 1 লিটার পাত্রের কোনো বস্তুর মধ্যে যদি আমরা 53 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্রবীভূত করতে পারি, তাহলে যেই দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের ঘনমাত্রা কত হবে? 0.5 মোলার। ব্যাস, আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও শেষ হয়ে গেল। আচ্ছা, গয়ের অ্যান্সার, পর্যায় সারণীতে এই মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো। এই মৌলটা কে ছিল? ভ্যানেডিয়াম। কে ছিল? ভ্যানেডিয়াম। সো আমরা এখন ভ্যানেডিয়ামের অবস্থান পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করব। দেখো, তো শুরুতে আমরা আউফ বাউ নীতিটা ফলো করলাম, কিন্তু এই যে শুরুতে যে নীতিটা বলতেছি সেটা হচ্ছে আউফ বাউ নীতির সাহায্যে আমরা ইলেকট্রনগুলোকে ফার্স্টে আমরা বন্টন করব। সো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2, 3. দেন আমরা এটাকে সাজাবো। তো সাজানোর বেলায় জাস্ট চেঞ্জটা হবে এইখানে, যে এখানে 4s আগে চলে আসছে, 3d পরে, বাট যখন আমরা সাজাবো সবগুলো 3 কে এক সিরিয়ালে করে ফেলবো, দ্যাট মিনস 3s 2, 3p6, 3d দেখো আগে শেষে ছিল, এখন সে শুরুতে চলে আসলো, আর 4sটা পরে চলে গেল। ব্যাস, এইটুকু আমাদের সাজানোর কাহিনী। এবারে গ্রুপ আর পর্যায় নির্ণয়। সো আমাকে দেখতে হবে যে সর্বশেষে কারা কারা আছে। এখানে সর্বশেষ এস এবং ডি পাচ্ছি, এস এবং ডি কে পাচ্ছি সর্বশেষে। তাহলে সূত্র হবে এস এর উপর এবং ডি এর উপরে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো আমাকে নিতে হবে। সো এস এর উপর ইলেকট্রন আছে কয়টা? 2টা। ডি এর উপরে আছে কয়টা? 3টা। সো মোট যোগফল কত? 5। দ্যাট মিনস ভ্যানেডিয়াম মৌলের গ্রুপ সংখ্যা হচ্ছে 5। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে সর্বশেষ বা সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যা যেটা পাই আমরা, এখানে সর্বোচ্চ ভ্যালু পাচ্ছি 4, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যায় এন এর মান পাচ্ছি 4। সো আমার পর্যায় কত হবে? পর্যায় হবে 4। সো ভ্যানেডিয়াম মৌলের গ্রুপ হচ্ছে 5, পর্যায় হচ্ছে 4। জাস্ট এখানে এই কথাটা লিখে দিলাম যে আমাদের পর্যায় সূত্রগুলো যেহেতু পরিবর্তিত হয়, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সর্বশেষ এস এবং সর্বশেষ ডি থাকলে আমরা এস এবং ডি এর ইলেকট্রনগুলোকে যোগ করি। আচ্ছা, তো চলো এবার যাবো আমরা ঘ নাম্বার প্রশ্নে। ওকে, ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বিওসি মানে ক্রোমিয়াম এবং কপার মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম বিশ্লেষণ করো। অর্থাৎ বলতে চাচ্ছে যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস নর্মাল পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস হয় সেই নিয়মটা ফলো করে না। কেন করে না সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। তো ফার্স্টে আসে আমরা বি মৌল বা ক্রোমিয়াম মৌল নিয়ে কাজ করব। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নর্মাল যে সিস্টেমটা বা নর্মাল হইলে যেটা হইতো, ফার্স্টে আমরা সেটা একটু দেখে যে নর্মালি সে কীরকম হতো। তো দেখো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2, 3d4 আমরা আউফ বা নীতিটা ফলো করে ইলেকট্রন বিন্যাস করলাম। তো দেন এইখানে একটা অবস্থা আছে যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে একটু ঝামেলা তৈরি করেছে। কি ঝামেলা তৈরি করেছে? যে ডি এর উপরে 4টা ইলেকট্রন, এটা ডি কখনো গ্রহণ করে না। ডি আমরা জানি সর্বোচ্চ 10টা ইলেকট্রন নিতে পারে, কিন্তু ডি কখনো 4টা নেয় না, আর ডি কখনো 9টা নেয় না। তো এখানে আমরা 4-এর কাহিনী নিয়ে আলোচনা করব যে D4 এটাকে বলতেছি আমরা অস্থিতিশীল অবস্থা। অর্থাৎ ডি এর উপরে 4টা ইলেকট্রন, এটা ডি এর জন্য একটা স্থিতিশীল অবস্থা না। তো এখন তাহলে ঠিক আছে, বুঝলাম যে স্থিতিশীল অবস্থা না, তাহলে কি করলে সে স্থিতিশীল হবে? অনেক সময় হয় না যে আমরা এই কাজটা রাজি না, তাহলে কি করলে তুমি রাজি হবা? তাহলে ডি কে কি করলে সে স্থিতিশীল হবে? D4 কে যদি আমরা D5 করতে পারি তাহলে সে
স্থিতিশীল হবে। এখন দেখো 4কে যে 5 করলাম, ইলেকট্রন একটা বেড়ে গেল না? তো আমি তো আর এখানে ইলেকট্রন বাড়াতে পারবো না, আমি তো 24, আমাকে 24ই থাকতে হবে। তাহলে আমি তাহলে ইলেকট্রনটা বাড়াবো কিভাবে? তো এইখানে আমার মূল ফোকাসটা হচ্ছে এদের দুজনকে কনসার্ন করব। আমরা ইলেকট্রন এখান থেকে একটা এখানে পাঠাই দিব আর কি, অর্থাৎ 4s থেকে একটা ইলেকট্রন আমরা ডি এর কাছে পাঠাই দিব, ফলে 4s হয়ে যাবে 2 থেকে 1, আর D4 থেকে ডি হয়ে যাবে D5। তো জাস্ট এইটাই এখন এখানে আমরা করলাম। দেখো যে 1:2:2p6, 3:3p6, 4s1 আর 3d5, এই যে আমরা এখানে যে একটু চেঞ্জ করলাম, ফলে আমার ডিটা একটা স্থিতিশীল অবস্থায় চলে গেল। দেন এটাকে জাস্ট হচ্ছে আউফ বা নীতি থেকে নর্মাল নিয়মে নিয়ে আসো, যে সবগুলো 3কে এক সিরিয়াল করো। তো 3s, 3p, 3d, আমি সবগুলো 3কে এক সিরিয়াল করার চেষ্টা করলাম, আর 4 থেকে পাচ্ছি আমরা 4s1। হ্যাঁ, তো এরপরে গ্রুপ হচ্ছে 5 আর পর্যায় হচ্ছে 1। গ্রুপ 5 বলতে এখানে যেহেতু ওই যে আগের যে সিস্টেম যেটা ছিল যে ডি আর এস যদি সর্বশেষে আসে, তাহলে আমরা এদের ইলেকট্রনগুলোকে যোগ করে দিব। তো ডিতে আছে 5টা আর এসে আছে একটা, তাহলে 5 + 1 = 6। আর পর্যায় কত? পর্যায় হচ্ছে এই যে এস এর পাশে যেটা সহগ ছিল সেই সহগটা, তাহলে পর্যায় হচ্ছে 4। তো তাইলে আমরা এই ক্রোমিয়ামের কাহিনীটা বুঝলাম যে ক্রোমিয়াম কেন ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, কারণ তার ডি এর উপরে মোট কয়টা ইলেকট্রন? 4টে ইলেকট্রন, যেটা কিনা আসলে অস্থিতিশীল অবস্থা। এই অস্থিতিশীল অবস্থার কারণে সে মূলত ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে। তো এবারে চলো আমরা কপারটা দেখি ফেলি যে কপার কেন ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। আচ্ছা, কপারের কি হচ্ছে দেখো, কপারের নর্মাল নিয়মে আমার 29 ইলেকট্রনকে আমি বন্টন করলাম 1:2:2p6, 3:3p6, 4:3d9। তাহলে এখানে সমস্যা হচ্ছে D9 হবে না। D9টাকে আমরা বলতেছি একটা অস্থিতিশীল অবস্থা। এই অস্থিতিশীল অবস্থাকে আমরা কি করতে চাচ্ছি? স্থিতিশীল অবস্থায় রূপান্তর করতে চাচ্ছি। তো D9 থেকে আমরা D10 এ পরিণত করব। তো এটাই বললাম যে D9 যেহেতু অস্থিতিশীল অবস্থা, সেখান থেকে আমাকে যেতে হবে D10। তো আগের সেই রুলস যে আমরা S থেকে ইলেকট্রন শিফট করব, আমরা S থেকে ইলেকট্রন শিফট করব। তো দেখো এখানে S এ ইলেকট্রন হবে একটা, আর D9টা কি হয়ে যাবে? D9টা D9 থাকবে না, D9 হয়ে যাবে D10। তো অর্থাৎ আগে যেটা ছিল 9 + 2 11, এবার সেটা হয়ে গেল 1 + 10 = 11। তো দেন এটাকে আমরা ফার্স্টে আউফ বা নীতিতে সাজালাম, দেন আমরা এটাকে নর্মাল নিয়মে নিয়ে আসলাম যে 3s, 3p, 3d এক সিরিয়ালে, দেন হচ্ছে 4s। আচ্ছা, এবারে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 10 + 1 = 11, আর পর্যায় হচ্ছে s এর সহগ, তার মানে পর্যায় হচ্ছে 4। তাহলে কি বলা যেতে পারে? তাহলে বলা যেতে পারে যে আমাদের কপার এবং ক্রোমিয়াম এরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। মূল কারণ হচ্ছে যে ডি এর উপরে 4টি ইলেকট্রন হয় ক্রোমিয়ামের ক্ষেত্রে, যেটা একটা অস্থিতিশীল অবস্থা। তো সেটাকে আমরা স্থিতিশীল করার জন্য D4কে D5 করে ফেলি, এস থেকে ইলেকট্রন নিয়ে যাই। কপারে D9 হয়, সেই D9টাও অস্থিতিশীল অবস্থা। অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করার জন্য আমরা D10 করি, এস থেকে ইলেকট্রন নিয়ে যাই। তো এই যে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল করার জন্য আমরা যে এস থেকে ইলেকট্রন ডিতে স্থানান্তর করি, এই কারণেই মূলত ক্রোমিয়ামের কথা বলো বা কপারের কথা বলো, তারা কি হয়? ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, যেটার একটা প্রমাণ বা যেটার একটা ক্লাসিফিকেশন তোমরা এখানে দেখতে পেরেছো। ওকে, তো আমি আশা করতেছি যে তোমরা এই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের ক খ 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্নের অ্যান্সারে আমরা কমপ্লিট করলাম। তো যেগুলা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করতেছি। আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের বাকি পর্বের ভিডিওগুলো কিন্তু এভাবে খুব সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে করে একজন শিক্ষার্থী ঘরে বসে সে তার সমস্ত যেই বিষয়গুলো আছে সেগুলো সে যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে, কোনো সমস্যা না হয়। তো আমি আশা করবো তোমরা বইটি সংগ্রহ করবা, বইটি পড়বা কেমিস্ট্রিতে ভালো করার জন্য। তো সেই আশা রেখে আজকের পর্বটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।